যে আসিফ নজরুলের যদি নাকি আপনি এখন কোশ্চেন করেন যে আসিফ নজরুল মোটামুটি 1000 কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে গিয়েছেন, আসিফ নজরুল কি স্বীকার করবে? আসিফ নজরুল হচ্ছেন ডিজিএফআই এর পেইড এজেন্ট। যদি আসিফ নজরুল স্যার বলে থাকেন তাহলে তিনি মিথ্যাচার করেছেন। আসিফ নজরুলের কাছ থেকে জনগণের প্রত্যাশা অনেক বেশি। দর্শক বন্ধুরা, এই কি ফাঁস হলো আসিফ নজরুলের গোপন তথ্য, সেটি হচ্ছে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সংবাদ সম্মেলনে আবারও বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য দিয়েছেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। এবার কিন্তু উপদেষ্টা আসিফ নজরুলের 1000 কোটি টাকার দুর্নীতি ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাই। দর্শক শ্রোতা, যেটা দেখলে কিন্তু আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। আসলে আসিফ নজরুল কার? হাসিনা নাকি দেশের জনগণের? হ্যাঁ দর্শক, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, কারণ যিনি 5 তারিখের আগ পর্যন্ত জনগণের পক্ষে কথা বলেছেন সে আসিফ নজরুল কিন্তু এখন গোপনে হাসিনার হয়ে কাজ করছেন, এমনকি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছেন। হ্যাঁ দর্শক, এমনই একটি কিন্তু গোপন তথ্য দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাই, যেটা কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখিয়ে দেবো আমরা। তাই দর্শক, আপনাকে বিশেষভাবে আজকে অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবে কিন্তু আজকের খবরের একেবারে বিস্তারিত দর্শক ভালো করে বুঝতে পারবেন। কারণ শুরু থেকেই কিন্তু আলোচনা সমালোচনার জন্ম দিয়ে আসছিল এই আসিফ নজরুল। দর্শক, মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আর দেরি না করে আগে আমরা সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাইয়ের আলোচনাটি শুনে আসি। যে আসিফ নজরুলের যদি নাকি আপনি এখন কোশ্চেন করেন যে আসিফ নজরুল মোটামুটি 1000 কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে গিয়েছেন, আসিফ নজরুল কি স্বীকার করবেন? আসিফ নজরুলকে আমি যদি এটা বলি সে ওইটাই বলবে, কিন্তু এটার জন্য অপেক্ষা করতে হবে। আপনি যদি আইন মন্ত্রণালয়টা দেখেন, আইন মন্ত্রণালয়ের গাজীপুরের মতো জায়গায় একজন বিচারক, আপনি নিশ্চয়ই মনে আছে যে একজন পুলিশ কনস্টেবল যে কিনা সরাসরি যার ভিডিও ফুটেজ আছে একজন ছাত্রকে গুলি করার, তার জামিন দিয়েছিল এই গাজীপুরে, তিনাকে তিনি দিয়েছেন, তার নিজের সুপারিশে তাকে ওইখানে বসানো হয়েছে। আপনি পুরো আইন মন্ত্রণালয়টা যদি দেখেন। আর আসিফ নজরুল আসলে কে, এটা নিয়ে আমি আরো একটা কাজ করছি। ওইখানে এই গেল 7-8 মাসে আসিফ নজরুল কি কি করেছেন, কোথায় কোথায় ধান্দাবাজি করেছেন, সেগুলো নিয়ে ওই প্রোগ্রামটা যাবে। ওইখানে আপনি জবাব পেয়ে যাবেন যে আসিফ নজরুল আসলে কাদের লোক, আসিফ নজরুল কি করছে। এবং সবশেষ একটা বিষয় বলে রাখি যে প্রথম আলো বাংলাদেশে যে জঙ্গি, এই যে জঙ্গি কারখানার উৎপাদক, এটা হচ্ছে প্রথম আলো। আজকে 7 মাস হয়েছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, কোনো গ্রেনেড হামলাও হয় না, উদিচির হামলাও হয় না, সায়নটে হয় না, বটমূল্য হয় না, কোথাও হয় না। মানুষের প্রতিদিনই গ্যাদারিং কি করেছে হিজবুত তাহরির, কি কোথাও সংগঠন এটি নিষিদ্ধ করেছে কারা? নিষিদ্ধ তো আওয়ামী লীগ করেছে। এখন আপনার যদি নাকি আমরা যদি ছাত্রলীগকে বলি যে আজকে ইয়ের সময় হয়েছে, তো ছাত্রলীগ তো গেল 15 বছর এই দেশে পুলিশের চাইতে বেশি প্রভাব নিয়ে এই দেশে ছিল। তো এতদিন আমরা করেছি, এখন পার্সপেকশন হচ্ছে কি আপনার করে যে কোন সময় কাকে আপনি নিষিদ্ধ বলবেন আর কাকে কি বলবেন। ওসামা বিন লাদেন যাকে সবশেষ মারা হয়েছে, সে ওসামা বিন লাদেন কিন্তু একসময় আমেরিকার পক্ষ হয়ে তারপরে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তো সময় বলে দেয় যে কে কোন দিকে যাবে। এখন হিজবুত তাহরিরকে আপনি বানিয়েছেন, আপনি বলছেন যে হিজবুত তাহরির হচ্ছে গিয়ে বোমা মেরেছে, আপনি বলছেন হিজবুত তাহরির হচ্ছে জঙ্গি সংগঠন। এটা আপনার ন্যারেটিভ। এখন এই ন্যারেটিভটা যে সত্য সেটা তো আমাদের এখন জানতে হবে যে হিজবুত তাহরির আসলে কি করে। হিজবুত তাহরির গত 5 তারিখের পর থেকে যতগুলো ঘটনায় আপনি দেখেন তো, কোথায় তারা অস্ত্র নিয়ে এসছে, কোথায় তারা বোমা মেরেছে, কোথায় তারা কারো গলা কেটেছে, কোথায় তরবারি নিয়ে এসছে নাকি? আসে নাই তো। আমাদের জানতে হবে হিজবুত তাহরির আসলে কি। আমি মনে করি তাদেরকে যে ব্যান করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে, আমি মনে করি এটা সরানো উচিত। যদি স্পেসিফিক কোনো ব্যাপারে যদি তাদের ব্যাপারে কোনো অভিযোগ থাকে সেটা বিচার হোক, আমরা চাই। তারা কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত হইলে বিচার হোক কোনো সময়। কিন্তু আমরা নিজেরা এই বাংলাদেশ মানে একমাত্র দেশ যে দেশে নিজেরাই নিজেদের মুসলমানদেরকে জঙ্গি বানানোর জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকে। আসিফ নজরুল পদে পদে যেভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, আজকে আমাদের প্রত্যাশা ছিল এই আইন অঙ্গনকে হাসিনা 17 বছরে কলঙ্কিত করেছে, এই আইন অঙ্গন আমরা কলঙ্ক মুক্ত দেখতে চেয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত হয় নাই। আসিফ নজরুল সাহেব কালকে বলেছে যে শাসনাত আসিফ নাহিদ ওই ছাত্র নেতাদের সাথে বসে বলেছে আমি অন্য রুমে ছিলাম, ওই আমার পাশের রুমে ওই সার্জিস, ওই মাহফুজ, হাসনাত, এরা এক এক উপদেষ্টা আমার কাছে এসেছে, বলেছে আপনি হন। আমি লজ্জা পেয়েছি। যাই হোক, পরে প্রত্যেক উপদেষ্টা নিয়ে আমার মূল্যায়ন শুনেছে। এটা কি বলবেন আপনি? না, এটা ভুল বলেছেন। এটা শতভাগ সত্য না, আমি চ্যালেঞ্জ করলাম। আমরা কি আজকে মিথ্যা বলেছি? গতকালকে একজন উপদেষ্টা হয়ে দেখুন, শুরুতে আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে এই সরকারকে জনগণ যেভাবে চায় বা জনগণের যে প্রত্যাশা বা যে ডিমান্ড এই সরকারের কাছে, আসলে এই সরকার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে বা পারছে, এটা নিয়ে অনেক প্রশ্ন, অনেক আলোচনা হতে পারে। তো একবারই চূড়ান্ত লেভেলের যে জাজমেন্ট বা চূড়ান্ত লেভেলের বিচারের কাঠগড়ায় এই সরকারকে আমি এখনই দাঁড় করাতে চাই না, আর একটু সময় দিতে হবে, তাহলে হয়তো আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারবো। তো যাই হোক, আপনি যেটি বললেন যে গতকাল আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাহেব
একটি বক্তব্যে বলেছেন যে 5ই আগস্ট যখন সেনাপ্রধান তাকে ডাকলেন ক্যান্টনমেন্টে এবং সেখানে আরো বেশ কয়েকটা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ছিলেন, তো সেখানে মানে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা হয়েছে। দ্যাট মিনস সাংবিধানিক সরকারের বিষয়ে কেউ মানে বিরোধ বা কেউ এটাকে না করেন নাই, সবাই চেয়েছেন সাংবিধানিক সরকার, এরকম একটা উনি মানে মন্তব্য করেছেন। তো দেখুন 5ই আগস্ট যে বিপ্লব ছাত্র জনতা রাজনৈতিক দল জনগণ মিলে করেছে, এটা একক কোনো ব্যক্তি দল বা গোষ্ঠী ছিল না, এটি এদেশের আপামর জনগণ তথা রাজনৈতিক থেকে শুরু করে ছাত্র জনতা সবারই একটা বিপ্লব ছিল। সবার অংশগ্রহণে এই বিপ্লব সাধিত হয়েছে। বাংলাদেশের 17 বছরের এবং ইতিহাসের সবচাইতে জঘন্য স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি, এটা অস্বীকারের কোনো সুযোগ নেই। আবার কেউ যদি এখানে নিজেকে একবারে সর্বা হিসেবে জাহির করতে চায়, সবই তারাই করেছে বা সে করেছে, এটাও আবার চরম লেভেলের মুনাফিকি এবং প্রতারণার সামিল হয়ে যাবে। এখন এই যে আসিফ নজরুল সাহেব বক্তব্যটি দিলেন, এই জায়গায় আমার চরম একটা আপত্তি। যেমন ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। মানে এরকম একটা মানে ভঙ্গুর অবস্থা, মানে একটা ভূমিকম্প হলে যেমন লন্ডভন্ড হয়ে যায়, ওই ভূমিকম্প শেষ হওয়ার সাথে সাথেই ভূমিকম্পে যারা ভিকটিম, এরকম একজন মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কিরকম বাড়ি চান, সে কি ইনস্ট্যান্ট আপনার উত্তর দিতে পারবে যে আমি এরকম 3 তলা 10 তলা ফাউন্ডেশন চাই, এরকম বাড়ি চাই। তাকে যদি সময় দিতে হবে, বুঝতে হবে যে আসলে বাংলাদেশের মানে ওই মানে ভূমিকম্প পরবর্তী অবস্থাটা কি। তো সেটা বোঝার আগে যদি প্রশ্নটা করে ফেলেন তাকে এরকম, সে কিন্তু যথাযথ উত্তর দিতে পারবে না। এখন দেখেন ওখানে এই প্রস্তাব দিয়ে কার পক্ষ থেকে আসছে আই ডোন্ট নো। এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা সাংবিধানিক সরকার চান কিনা বা কি রকমের সরকার চান, এই বক্তব্যটা কে দিয়েছে, মানে কার পক্ষ থেকে প্রস্তাব, এটা কিন্তু আসিফ নজরুল সাহেব বলে নাই। এই প্রস্তাব কি সেনাপ্রধান দিয়েছেন, না অন্য কোনো লাইন থেকে আসছে, না অন্য কোনো ওয়ে থেকে আসছে, এটা কে দিয়েছেন? যদি বলেন যে সেনাপ্রধান, তাহলে আমি বলবো হু, মানে কি বলবো এটাকে, যে সে কে বা তিনি কে? তিনি তো অথরিটি না যে এই প্রস্তাব দেওয়ার। মানে সেনাপ্রধান কি অনলি ওয়ান অথরিটি যে আমি যদি করি, ঠাকুর ভাই প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এটা এমন হতে পারে যে প্রত্যেকেই স্টেট সেনাপ্রধান বা সেনাবাহিনী একটা স্টেট হয়ে যাবে। এখন ধরেন প্রস্তাবটি কোন একটা ওয়ে থেকে আসছে, সেটা সেনাবাহিনীর পক্ষ থেকে আসুক অথবা অন্য কোনো ওয়ে থেকে আসুক, হোয়াটএভার। এই প্রস্তাবটি আসার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিংবা জামাতের আমির কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের নেতা, তারা তো রাজনীতির মাঠের কর্মী, তারা তো রাজনীতির মাঠে দীর্ঘ 17 বছর লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। এরকম একটা উর্বর বা এরকম একটা ভঙ্গুর সময়ে হুট করে তাদেরকে যদি আমরা প্রশ্ন করি বা আমি প্রশ্ন করি, তারা ওই মোমেন্টে ওই রকম পরিস্থিতিতে যথাযথ উত্তর দিতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। তো ওই জায়গায় সবচাইতে বিচক্ষণতার পরিচয় দেওয়ার সুযোগ ছিল আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের। তার দুটো পরিচয়, একদিকে সে ছাত্রদের গার্ডিয়ান, দ্যাট মিনস ছাত্র জনতার অভিভাবক হিসাবে তাকে ওখানে পাঠানো হয়েছে বা তিনি গিয়েছেন। আরেকদিকে তিনি আইনের মানুষ, অর্থাৎ আইনের নারী ভুড়ি নারী নক্ষত্র সবই তিনি জানেন। তিনি আইন নিয়ে গবেষণা করেন, সংবিধান নিয়ে গবেষণা করেন, এই সংবিধানকে তিনি অসংখ্যবার লিখেছেন নতুন করে, চুলচেরা ব্যাখ্যা বিশ্লেষণ করেন। এই প্রশ্নটি আপনি মির্জা ফখরুলকে ওই মোমেন্টে ওই রকম পরিস্থিতি দিয়ে যতটা সঠিক উত্তর পাবেন, তার থেকে আসিফ নজরুলকে দিলে তার কাছ থেকে জনগণ সঠিক উত্তর অনেক বেশি প্রত্যাশা করে, বিকজ তিনি এর ভিতরেই ঢুকে আছেন। আপনি কোনো রাজনৈতিক প্রশ্ন করলে হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিংবা জামাতের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান অনেক ভালো একটা প্রস্তাব কিংবা একটা রাস্তার কথা বলতে পারতেন, কিন্তু ওই মোমেন্টে আসিফ নজরুলের কাছ থেকে জনগণের প্রত্যাশা অনেক বেশি ছিল। তিনি বলতে পারতেন, ধরেন মির্জা ফখরুল বা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তারা বললেন আমরা সাংবিধানিক সরকার চাই, হয়তো তারা অ্যানালাইসিস ব্যাখ্যা বিশ্লেষণ ওই সময় করতে পারেন নাই, ধরে নিলাম। কিন্তু আসিফ নজরুল সাহেব তো পরিষ্কারভাবে জানেন এই সংবিধান হাসিনার আমলে 17 বার সার্জারি করা হয়েছে, এই সংবিধান একটা ফ্যাসিস্ট সংবিধান, এই কনস্টিটিউশনের আন্ডারে কোনোভাবে একটা দেশ চলতে পারে না, কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এই সংবিধানের আন্ডারে আমরা যদি একটা গভর্নমেন্ট ফর্ম করি বা একটা সরকার গঠন করি, তাহলে এই সরকার পুরোপুরি হাসিনার নিয়মে বা হাসিনার রেখে যাওয়া সংবিধানের আদলে হবে এবং এটা দিয়ে বিপ্লব পরবর্তী বাংলাদেশের জনগণের চাহিদা পূরণ হবে না। এটা কি তিনি জানতেন না? আর যদি তিনি না জেনে থাকেন, তাহলে ছাত্রদের গার্ডিয়ান তিনি যদি আসিফ নজরুল স্যার বলে থাকেন, তাহলে তিনি মিথ্যাচার করেছেন। সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা লিডিং পর্যায়ে বা লিডিং এ আছেন, একজনও ছিল না, একজনও। আমি চ্যালেঞ্জ করতে পারি, আমি নাম বলতেছি আরিফ তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স স্টুডেন্ট, সে গণ অধিকারের নেতা, নুরুল হক নূরের পার্টির। এরকম আরো দুইজন ছিল, একজন সম্ভবত আব্দুল্লাহ নামে ছিল, সে বোধহয় কি একটা সংগঠন করে আগে আমাদের গণ অধিকারী ছিল। আর একজন একটা মেয়ে ছিল, কি আমি নাম জানি না। একটাও যে 3 জন গিয়েছিল ছাত্র পরিচয়, একজনও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নন। আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি সার্জিস কিংবা হাসনাত কিংবা অন্য কাউকে এনে আমার এই চ্যালেঞ্জ আপনি জানাবেন যে ওই বঙ্গভবনে ছাত্র প্রতিনিধি হিসাবে তিনি ধারা মিথ্যাচার করেছেন। আমি শেষ করি বেদার, এই যে ছাত্র প্রতিনিধিদের মানে উপস্থিতিতে এরকম একটা বক্তব্য দিয়েছেন, এটা মিথ্যাচার করেছেন। তাহলে আমার প্রশ্ন, তিনি ছাত্রদের গার্ডিয়ান, ছাত্ররা তাকে অভিভাবক বানিয়েছি, ওই সময় ছাত্রদের সবচেয়ে আলোচিত নেতা যারা আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাত, মাসুদ, তারপরে যারা রয়েছিল সম্মুখ সারিতে 10 জন মোটাদারি যদি বলি, ওই 10 জনের একজনও কেন ওই বঙ্গভবন কিংবা আপনার ওই ক্যান্টনমেন্টের আলোচনায় থাকবে না? হয়
আসিফ নজরুলকে যখন কল করা হলো তিনি কেন বললেন না যে আমি যেতে পারবো না, এটা বিকজ গার্ডিয়ান মানে ছাত্ররা আমাকে বানিয়েছে, সুতরাং আমি গেলে আমার ছাত্রদের নিয়ে যাব, যারা আমাকে অভিভাবক বানিয়েছে আমি তাদের রেখে এরকম কোনো আলোচনায় বসতে পারি না। তাকে এই নৈতিকতা বোধে এটা প্রশ্ন করলো না, হিট করলো না? এই প্রশ্ন ওনাকে আসতে হবে। শুধু মানে বক্তব্য দিয়ে বলে দিলাম নো, এটা জনগণ অ্যাকসেপ্ট করবে না। এখন যে প্রশ্নটি দেখা দিয়েছে আসিফ নজরুল পদে পদে যেভাবে মানে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, তার যে দায়িত্ব সেই দায়িত্ব পালনের তিনি টোটালি মানে একবারেই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আজকে আমাদের প্রত্যাশা ছিল এই আইন অঙ্গনকে হাসিনা 17 বছরে কলঙ্কিত করেছে, এই আইন অঙ্গন মানে আমরা কলঙ্ক মুক্ত দেখতে চেয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত হয় নাই। এখন পর্যন্ত দেখেন এই হাইকোর্টে 95% হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত বিচারপতি হাইকোর্ট ডিভিশনে। এখন পর্যন্ত সর্বোচ্চ আদালতে শুধুমাত্র প্রধান বিচারপতি এবং আপিলেট ডিভিশনকে আমরা পরিবর্তন করতে পেরেছি, সেটা আমরা করেছি। আমরা তাদের সেই ষড়যন্ত্র রুখে দিয়েছি। ছাত্র জনতা ওই সুপ্রিম কোর্টকে মানে ঘেরাও করে সেদিন এদেরকে বাধ্য করেছিলাম। হাইকোর্ট ডিভিশনে এখনো রয়েছে। কেন? 2 মাস হয়ে গেল, তিনি দায়িত্ব নিয়ে কি করছেন? আওয়ামী আমলে যারা নিয়োগপ্রাপ্ত, হাসিনার আমলে যারা নিয়োগপ্রাপ্ত, তারা এখন নানাভাবে পদোন্নতি পেয়ে বিভিন্ন জায়গায় নিয়োগ পাচ্ছেন। এগুলো আমাকে মানে আমাদের ব্যথিত করে। পুরো সরকারকে আমি একবারে এককভাবে দায়ী করবো না, কয়েকজন উপদেষ্টার কারণে এই সরকারের নানাবিধ জায়গা থেকে যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে, এই কারণেই আমরা বলেছি এই উপদেষ্টা পরিষদ পুরোপুরি ফাংশনাল করতে গেলে এখানে আরো অন্তত 25 জন দায়িত্ব। এই উপদেষ্টা পরিষদের ব্যাপারে যাদের ব্যাপারে বলেন ছাত্র প্রতিনিধিরা সেখানে ছিল না, যে ছাত্র প্রতিনিধিদের উপস্থিতি আপনি আসিফ নজরুল এটাও বলেছে গতকালকে যে এই উপদেষ্টাদেরকে নিয়োগের ক্ষেত্রে যুক্তি করে এই মাহফুজ আলম নাম ধরে বলেছে, সাজিদ ইসলাম, নাহিদ ইসলাম, যতজন এখন বর্তমানে একদম যতজন আছে এখন একদম সম্মুখ সারিতে ছাত্রনেতা হিসেবে, সবাই সেখানে বসে যুক্তি করে নাম ঠিক করেছে কারাগার। ধরেন এটা যদি আসিফ নজরুল বলেও থাকে, এখন আমার প্রশ্ন এই বিপ্লব কি শুধু ওই ছাত্র নেতারাই করেছে? অবশ্যই না ভাই, দেশ চালানো আর আন্দোলন সংগ্রাম করা বিপ্লব করা এক বিষয় নয়। ধরেন আমরা একটা বিপ্লব কম্বাইনলি করেছি, হয়তো সামনের সারিতে ছাত্র নেতারা নেতৃত্ব দিয়েছে, তার মানে এই নয় যে তারাই সবকিছু করেছে। এখানে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক, রাজনৈতিক দল সবাই ছিল। তাহলে আপনি একটা বিপ্লব পরবর্তী একটা সরকার গঠন করতে যাচ্ছেন, এই সরকারে কারা থাকবে, কিভাবে থাকবে, কোন প্রক্রিয়া হবে, আপনি সেটা একটা স্টেট থেকে বা একটা স্টেটের সাথে আলোচনা করে কিভাবে সিদ্ধান্ত নিলেন? ধরেন ছাত্রদের বয়স কত, এক একজনের বয়স 25 বছর, 24 বছর, 22 বছর, তাদেরকে সব মানে ড্রাইভার দিয়ে দিলে বা দোষারোপ করলে হবে না। এখানে আসিফ নজরুল সাহেব একজন অভিজ্ঞ বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তার দায়িত্ব ছিল যখন সে এদের সাথে আলোচনায় বসেছে, তিনি কি এই জিনিসটি ফিল করেন নাই যে না এই আলোচনাটা শুধু আমাদের এই শর্টার মানে ইয়াতে করলে হবে না, এটাকে আরো ব্রডার স্কেলে আমাদের আলোচনা করতে হবে, যেহেতু একটা দেশ পরিচালনার বিষয়। এখানে আমাদের বাংলাদেশের সিভিল সোসাইটি, রাজনৈতিক দলের প্রতিনিধি কিংবা এই বিপ্লবে যারা একবারে মানে সম্মুখ সারিতে অবদান রেখেছে, নেতৃত্ব দিয়েছে, এরকম স্টেট গুলো থেকে অন্তত একজন করে নিয়ে আমরা এই আলোচনাটা করতে পারতাম না? আসিফ নজরুল সাহেব সেই আলোচনাটা কেন করেন নাই? কেন তিনি তৈরি করে ওই 6 জন 5 জন ছাত্র নেতার সাথে বসে এরকম একটা আলোচনা করেছে? ওই মোমেন্টে একজন দুইজন ব্যক্তি তো সবই বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে তিনি কথা বলেছেন এবং আপনাদের সাথে কথা বলেছেন। মানে এরকম একটা ভঙ্গুর সময় যখন প্রত্যেকের মানে জীবন নিয়ে আতঙ্কে কি হবে না হবে, পাল্টা বিপ্লব মানে এরকম নানান একটা মানে সংকট ওই সময় তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। এরকম মোমেন্টে আপনি যদি 2-4 জনের কাছ থেকে এরকম প্রস্তাবনা নেন, মতামত নেন, অবশ্যই ভালো প্রস্তাব আসবে না। এখানে যত বেশি স্টেককে, যত বেশি লেয়ার থেকে প্রতিনিধি আপনি মানে নিশ্চিত করতে পারতেন, ততই সুন্দর ফর্মুলা আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। আমরাও বা কেন শুধুমাত্র একজন আসিফ নজরুলের উপরে নির্ভর করে কথা বলছি? সেখানে তো আরো অনেকে ছিল, তারা কোথায় ছিল? তারা কেন এই ধরনের আসিফ নজরুল যদি ভুল পথে যে থাকে, অন্যরা কি করেছে? অন্যরা কি আসিফ নজরুলের পথে সবাই গিয়েছে? আমি আসিফ নজরুলের পক্ষে বলছি না। বিষয়টা বললেন উপদেষ্টাদের চয়েস বা লিস্ট বা তাদের তালিকা করার সময় আপনি যেটি বললেন, আসিফ নজরুল সাহেব কালকে বলেছে যে যে শাসনাথ, আসিফ, নাহিদ মানে ওই ছাত্র নেতাদের সাথে বসে ফারুক সাহেব আসিফ নজরুল কি বলেছে আমি আপনাকে 30 সেকেন্ডে বলি। বলেছে আমি অন্য রুমে ছিলাম, ওই আমার পাশের রুমে ওই সার্জিস, ওই মাহফুজ, হাসনাত এরা এক এক উপদেষ্টা আমার কাছে এসেছে, বলেছে আপনি হন, আমি লজ্জা পেয়েছি। যাই হোক, পরে প্রত্যেক উপদেষ্টা নিয়ে আমার মূল্যায়ন শুনেছে। এটা কি বলবেন আপনি? না, এটা ভুল বলেছেন, এটা শতভাগ সত্য না, আমি চ্যালেঞ্জ করলাম। আপনাকে আসিফ নজরুল মিথ্যা বলেছে গতকালকে একজন উপদেষ্টা হয়ে সাংবাদিকদের কাছে। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনি বলছেন আর ইসমাইল সম্রাট বলছে যে মিথ্যা বলছে বা অসত্য বলছে বা ঠিক বলেননি, কিন্তু যাদেরকে টার্গেট করে তিনি বলেছেন, যাদেরকে রিলেট করে তিনি বক্তব্য দিয়েছেন, তাদের পক্ষ থেকে কেউ বলেছে পর্যন্ত যে না তিনি আমাদের ব্যাপারে মিথ্যা বলেছেন? রাজনৈতিক দলগুলো যে সুস্পষ্ট ভাবে তিনি নাম উচ্চারণ করে বলেছে যে অমুক রাজনৈতিক দল তমুক রাজনৈতিক দল, উনি বড় এটা বলেছে যে আমি গিয়ে দেখি সেনাপ্রধান যখন ডেকেছে আমাকে, আমি গিয়ে দেখি আমার আগেই এরা বসে আছে। মামুন ভাই কি অসত্য বললাম?
যে আমার আগে এখন ফারুক ভাই, আপনার কথা আমার আগেই এর আগে বসে আছে। এবং আরো বলেছে কিছু আলোচনায় আমাকেও নেয়নি, দুই ছাত্র নেতার সঙ্গে আলাদা আলাপ করেছে, আর্মি চিফ আমাকে ডাকেনি। রাইট, এখন আমার প্রশ্ন হলো এখানে ফারুক হাসান, এই আপনারা অসত্য বলছেন ঠিক, কিন্তু যাদেরকে রিলেট করে কথা বলেন তারা কি পর্যন্ত কোনো ধরনের বিবৃতি দিয়েছে যে উপদেষ্টা আমাদেরকে নিয়ে মিথ্যা বলছেন? ওকে ডান, আমি আপনার কথা যদি ধরেও নেই, এখন ধরেন তিনি বিএনপি জামাত বা অন্যান্য যারা ওখানে উপস্থিত ছিলেন তাদেরকে ইন্ডিকেট করে কথা বলেছেন, এখন এই দলগুলোর প্রতিক্রিয়া আমরা জানি না বা ওরা কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে কিনা, কারণ আপনার এই শোতে বা আপনার এই প্রোগ্রামে তারা থাকলে হয়তো আরো সুবিধা হতো, কিংবা আপনি তাদেরকে নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন করতে পারেন এবং সেখানে প্রশ্ন করতে পারেন, তাহলে তাদের উত্তরটা জানলে আমাদের সুবিধা হবে। দর্শক, আপনার কি মনে হয় আদৌ কি আসিফ নজরুল দেশের হয়ে কাজ করছেন নাকি হাসিনার পক্ষে কাজ করছেন? কারণ দেশের হয়ে কাজ করলে তো এত হাজার হাজার কোটি টাকার আত্মসাৎ করতেন না, যেটা কিন্তু আপনারা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মুখ থেকে শুনতে পেয়েছেন। বর্তমানে আসিফ নজরুল ঠিক কত টাকার মালিক? যে মানুষটা একজন সাধারণ শিক্ষক হিসেবে সারা জীবন জীবনযাপন করেছেন, সেই কিন্তু এখন হাজার হাজার কোটি টাকা বানিয়ে ফেলেছেন। আদৌ কি তারা জনগণের পক্ষে কথা বলার জন্য নেতৃত্ব নিয়েছেন নাকি নিজের ব্যাংক ব্যালেন্স ভর্তি করার জন্য ক্ষমতা নিয়েছেন? দর্শক, প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। আশা করব আজকের ভিডিওর পর্যালোচনা করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্ত, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।